আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হুলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে আসলে অবশ্যই জুন মাসের ভিতর সেনাবাহিনীর সকল সদস্যরা অবশ্যই বিরাকে ঘুরবে। সূত্র প্রথম আলো পত্রিকা। দেখেন, আমরা 2024 সালে আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যায় এবং বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। রাজনৈতিক আপনি কন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন, সমস্ত কিছু একদম মিলিয়ে একটা গোলমাল, মানে একটা খারাপ পরিস্থিতি ক্রিয়েট হয়। কিন্তু দেশের অর্থনীতির বিশাল একটা অঙ্কের অর্থনীতিরও ক্ষতি ধস নামে এবং বাংলাদেশের যত ব্যাংকগুলো আছে সব ফোকলা হয়ে যায়। তারপর তারা যে যার মতো দেশ ছেড়ে পালিয়ে যায়। যাই হোক, যখন এই পুরো নিয়ন্ত্রণটা সেনাবাহিনী নেয় তখন হয়তো বা কিছুটা, মানে প্রথম দিক দিয়েও অস্বস্তিকর পরিবেশ আসে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভয়ঙ্কর হয়। কারণ জানেন আপনারা যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের সব সময় শোষণ করার চেষ্টায় থাকে। অর্থাৎ আসলে এই বাংলাদেশটা এমন একটা জিওপলিটিক ভাবে, মানে এমন জায়গায় অবস্থিত যা সবারই আর কি কাজে লাগে। দেখেন, বর্তমানে আমেরিকা চাচ্ছে, ইউএস চাচ্ছে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি করতে। সেই চুক্তিটা আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেন। 41 মিনিটের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাও দেখবেন। এবং ভারত চায় বাংলাদেশ নিয়ন্ত্রণে নিতে এবং চায়না চায় বাংলাদেশটা তাদের নিয়ন্ত্রণে রাখতে। এখন ওদিকে আবার পাকিস্তান, তারাও চাচ্ছে যেন বাংলাদেশের সাথে থাকতে। এখন কথা হলো, দেখেন ভারত কিভাবে আপনাদের শোষণ করবে, এত ছোট একটা দেশ। দেখেন, আমাদের ছোট দেশ, আমরা এটা মানি, কিন্তু ভারতের জন্য বাংলাদেশটা এতটা ইম্পর্টেন্ট। যদি তারা পারতো, তাদের শক্তিতে কুলাইতো, তাহলে বাংলাদেশকে কিন্তু তারা দখল করে নিত, সিকিমের মতো, বা আপনারা জানেন হায়দ্রাবাদের মতো। হায়দ্রাবাদও কিন্তু আলাদা একটা প্রদেশ ছিল, আপনারা জানেন হয়তোবা, এটা অনেক আগের কথা। সেটাও কিন্তু তারা দখলে নিয়ে গেছে। সিকিমও ওই ঠিক ওইভাবেই দখল করে নিয়েছে। কিন্তু বাংলাদেশেও তারা কিন্তু পরিকল্পনা করছিল যে বাংলাদেশটা দখলে নিবে। আপনারা জানেন, যখন 2026 সালে নির্বাচনের আগে খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়, তখন কিন্তু আপনার তারেক জিয়া, তিনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমার বাংলাদেশে ফেরা আমার একক হাতে নিয়ন্ত্রণে নেই। মানে ভারত কঠিন চাপে ফেলে রেখেছিল তারেক রহমানকে। যাই হোক, অনেক মুচলেখা দিয়ে টিয়ে তারপর বাংলাদেশে আসে এবং আপনারা জানেন যে অতএব সেই দেশের একজন সাংবাদিক বলেই ফেলেছে যে আমার বিড়াল আমাকে বলছে মেও। তার মানে যে কথাগুলো তারেক জিয়া দিয়ে এসেছে একটা কথাও রাখে নাই। অর্থাৎ কথা আছে না, টিট ফর ট্যাট, ওই রকমের কাজই করেছে তারেক রহমান। এই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই এবং তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। সব সময় আপনারা ভারতের বিপক্ষেই থাকবেন, তাহলে আমরা আপনাদের পক্ষে থাকবো। আপনারা ভারতের পক্ষে যাবেন, আমরা আপনাদের বিপক্ষে চলে যাব। যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। দেখেন, এই যে ডিজিএফআই এর কথা আপনারা জানেন, যারা এই বাংলাদেশে অসংখ্য মানুষকে, মানে সবাই না, কিন্তু কিছু কিছু খারাপ মানুষ, মানে ডিজিএফ এর ভিতরে যারা খারাপ ছিল, তারা অসংখ্য মানুষকে গুম করে হত্যা করেছে। অসংখ্য মানুষকে গুম করে তাদের লাশ কোথায় ফেলে দিয়েছে কেউ কিন্তু জানতো না। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য তাদের মানে ছিল। কিন্তু সবকিছু পর্যালোচনা করে দেখা গেছে যে আসলে এই ডিজিএফ এর অফিসের ভিতরেই ভারতের রয়ের একটা অফিস খোলা ছিল। অর্থাৎ তারাই নিয়ন্ত্রণ করতো এই ডিজিএফ। আমরা তো শুনি অবাক, বাংলাদেশের আর্মির ভিতর যে ডিজিএফ একটা উন্নত ধরনের একটা সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর, সেই সংগঠনের ভিতর ঢুকে রা নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ। এখন পর্যন্ত রা নিয়ন্ত্রণ করে, তাহলে শুনবেন। তাই একটু প্রমাণ দেই। আপনারা জানেন কিছুদিন আগে একটা ওই ফেসবুকে একটা খারাপ, আমি সম্পূর্ণ কথা আমি বলবো না, ওই যে তারেক রহমানের মেয়েকে নিয়ে খারাপ একটা নেগেটিভি ছাড়ানোর জন্য সেটা নিয়ে একটা সম্ভবত জামাতের ছেলেকে আটক করেছিলেন এবং তিনি সবকিছু থানায় সবকিছু দিয়েছে, বলছে যে এগুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন, আমি সব ধরনের কোনো পোস্ট টোস্ট করিনি। যাই হোক, তখন নাকি
হিন্দিতে তাকে বলছে মারো শালাকো, মারো দাঁত তুলে দাও, মানে হিন্দিতে তাকে মারতে বলে। দেখেন পুলিশের ভিতরে এখনো ভারতীয় লোক আছে ভাই। কেন বাংলাদেশ এগুলো জোতাপিটা করেন না কেন? এগুলোরে জনগণের সামনে এনে দেন। আপনারা না পারলে আমাদের বলেন, এগুলোর সামনে আইনা মাথা কামাবো, তারপর হচ্ছে মাথা কামাইয়া ওই যে পচা গু আছে, বাংলাদেশের পচা গু অনেক আছে, এগুলো মাথা দিয়ে তারপর তাদেরকে তাড়ান, অতি দ্রুত তাড়ান। তা না হলে হয়তোবা বিএনপির কপালে আরো বড় ধরনের ভয়ঙ্কর দুঃখ থাকতে পারে। আপনারা কিছুদিন আগে শুনেছি ইলিয়াস হোসেন ভাই যে একজন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের, এখন বর্তমানে আমরা দুজন আইডল মানি, এক সাংবাদিক হচ্ছে ইলিয়াস হোসেন, আর একজন হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য। যাই হোক, ইলিয়াস হোসেন বলছে যে তারেক জিয়ার জীবনের হুমকি রেখেছিল আপনার ভারতীয়রা। যাই হোক, এই সব তথ্য দিয়েছে কারা? পাকিস্তান। আসলে আমরা আমাদের বাংলাদেশের পাশে যারা সহযোগিতার হাত বাড়াতে চায় তাদেরকে বন্ধু বানান, এবং যারা এই বাংলাদেশকে ভোগ করতে চায়, বাংলাদেশকে দখল করতে চায়, চোখ রাঙ্গে দিয়ে চলতে চায়, তাদেরকে লাথি মেরে নিচে ফালিয়ে দিবেন, মানে নিচে ফালাইয়া তারপর থতমা বাসায় লাগতে দেবেন। আমরা ইন্ডিয়া সব টাইম আমাদের নাই, এসব কেউ দেখবেন না, কারণ ইন্ডিয়া আমাদের কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসে না। বলতে পারেন যে আপনারা চাল নেন, তেল নেন, তেল নেন, ভাই মাগনা নিন না। টাকা থাকলে আমরা লন্ডন থেকে আনবো, আর টাকা যদি না থাকে আমরা খাবো না, আমাদের দেশে চাষ করবো। কেন? পেঁয়াজ যখন তারা বন্ধ করে দিয়েছিল, এখন বাংলাদেশে কি পেঁয়াজ হয় না? পেঁয়াজ হয়। এখন মূল প্রসঙ্গে আসি। এই যে সব কিছু পরিস্থিতি বিশৃঙ্খলা করার কারণে এই যখন আর্মিরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে মাঠে থাকে, মানে নামে, তখন কিন্তু কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আসলে এই প্রসঙ্গে, যেটা মূল প্রসঙ্গ। দেখেন কি লিখেছে, আপনারা আগে পত্রিকাটা আমরা পড়ি, তারপর বিশ্লেষণ করি। আওয়ামী লীগের আমলে 2024 সালে জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনী সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই মাঠে ছিলেন তারা। নির্বাচিত সরকার আসার পর 2 বছর বাদে এখন তারা ব্রাকে ফিরে যাবেন। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর গতকাল মঙ্গলবার কোর কমিটি প্রথম সভায় বসে। আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত 21 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে এ কমিটি পুনর্গঠন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশের মহাপরিদর্শক আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 2.5 ঘন্টা এই সভায় মাঠ থেকে চূড়ান্তভাবে সেনাবাহিনী প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশের চাঁদাবাজ পুলিশের পোশাক পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংসতা হয়ে উঠলে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা নেমেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রবল আন্দোলনেই ওই বছরের 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনীর মাঠে থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দেয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2024 সালের আগস্টেই বলেছিলেন সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যেতে চায়। পুলিশ পুনর্গঠিত হলে সেনা সদস্যরা নিজ কর্মস্থলে ফিরে যাবেন। এরপর গত বছর নভেম্বর থেকে কিছু সেনা সদস্যকে মাঠ থেকে প্রত্যাহার করা হয়। তবে নির্বাচন ঘিরে সেনা সদস্যরা অন্য সব বারের মতো মাঠেই ছিলেন। সংসদ নির্বাচনের পর সেনা প্রধান গত 16 ফেব্রুয়ারি বলেছিলেন নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সারা দেশে মাঠ পর্যায়ে এখনো 17,000 সেনা সদস্য রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাঠ পর্যায়ে থেকে সেনাবাহিনীর সব সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার কারণ হিসেবে বলা হয়, দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে করতে সদস্যরা ক্লান্ত, তাদের বিশ্রামের প্রয়োজন।
এমন প্রেক্ষাপটে গতকাল আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় সেনাবাহিনীর সদস্যদের চূড়ান্তভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেন। এখন এই সিদ্ধান্ত চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেসব সাংবাদিকদের গ্রেপ্তার করেছেন তাদের নিয়েও বৈঠকে আলোচনা হয়। যাদের বড় ধরনের অপরাধ নেই তাদের জামিন না আটকানো বিষয়ে সিদ্ধান্ত হয়। কোনো সাংবাদিক দেশের বাইরে যেতে চাইলে তাকে হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিল তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে কোর কমিটি। এ বিষয়ে প্রচারণা ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সবাই সারা দেশের চাঁদাবাজির বিষয়ে আলোচনা হয়। যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত তাদের নাম মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, আলোচনা হয়েছে যে চাঁদাবাজিতে জড়িত কে কোন দলের কত বড় নেতা তা দেখা হবে না। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচনের ফলাফল নিয়েও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আলোচনা হয়। সেখানকার পালা বদলের কারণে সামনের দিনে সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থার জোরদার নির্দেশ দেওয়া হয়। এবার বুঝতে পেরেছেন ভাই, এই যে সেনাবাহিনী কিন্তু আসলে তারা কিন্তু অনেক ক্লান্ত হয়েছে। সেই 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত তারা আসলে মাঠে আমাদের বাংলাদেশের মানুষকে কিন্তু নিরাপত্তা দিচ্ছে। হয়তোবা কিছু কিছু জায়গায় তাদের ত্রুটি হয়েছে, কিছু কিছু জায়গায় হয়তোবা আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ঠিকভাবে তারা করতে পারে না। তার অনেক কারণ আছে। এর কারণ আমরা যে বাঙালিরা তত যে একদম ভালো তাও না একদম। দেখেন, তারপরে তারা যতটা নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীকে, আমাদের দেশের আইন শৃঙ্খলা কিন্তু একটা ভঙ্গুর অবস্থায় চলে গেছিল। পুলিশকে মারার পর পুলিশ ভয়ে ডিউটি করতে চায়নি। যাই হোক, এরকমের একটা শিক্ষার দরকার ছিল পুলিশের, এবং সেই শিক্ষাটা কিন্তু জনগণ দিয়ে দিয়েছে। তবে এদের আরো শিক্ষার কিছু বাকি ছিল, মানে অনেকের শিক্ষা হয়নি। তাদেরকেও আসলে তাদের সচেতন হওয়া উচিত। দেখেন, জনগণ যদি মানে খেপে যায়, কোনো সরকারের কিন্তু টাইম থাকে না। সেটা কিন্তু অনেক দেশে প্রমাণিত হয়েছে। আপনারা জানেন, শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। যাই হোক, এইসব দেখে যারা শিক্ষা গ্রহণ করবে না তারা মানুষের মধ্যে পড়ে না, তারা পশু পর্যায়ে পড়ে। এই যে সেনাবাহিনী এত সুন্দর করে যে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু চারটিখানা কথা না, অনেক বড় কথা। তবে আমার মতে সেনাবাহিনীকে অনেক সাধুবাদ দিতে হয়, এবং তারা আসলে তাদের নিজ বিরাকে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে। এটাই বাংলাদেশের জন্য মঙ্গল হবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।